প্রবাসী হয়ে সেখানে থেকে কাজে করছে। তারপর কিন্তু ব্লাড ব্যাংক বা ব্লাড ট্রান্সফিউশন শুরু হয়নি। মজার বিষয়টা হচ্ছে মানুষ যখন এটাকে বুঝতে পারলো, বলতো যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো 1914 থেকে 18, তখন প্রচুর লোক মারা যায়, সৈন্যরা মারা যায়, আম পাবলিক মারা যায়। তখন কিন্তু দেখা গেছে ম্যাক্সিমামই সৈন্য মারা গেছে রক্তের অভাবে। সেই সময়টাতে প্ল্যানিং শুরু হয়, তাহলে যদি আর্টিফিশিয়াল ভাবে বা ব্লাড সেন্টার করে মানুষের শরীর থেকে রক্ত নিয়ে যদি আমরা সৈন্যদের বাঁচাতে পারি, সেটা বড় কাজ। রাশিয়া, জার্মান খুব ট্রাই করেছিল কিন্তু পারেনি। 1937 সালে আমেরিকায় কিন্তু প্রথম হয় আমাদের মানিকতলা যে ব্লাড ব্যাংক আছে। 1939 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের প্রথম এবং ওয়ার্ল্ডের দ্বিতীয় ব্লাড ব্যাংক যেটা মানিকতলা আছে। তারপরও কিন্তু রক্তদান শিবির শুরু হয়নি। ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, প্রচুর লোক মারা গেলেন, সৈন্য মারা গেল, এবং সেই সময় প্রয়োজন হলো যে ভারতীয় যে সৈন্যরা যুদ্ধ অংশ নিয়েছিল, সেই সময় ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়, রক্তদান শিবির অর্গানাইজ হয়। কারা গেল? রেড ক্রস। আমরা অনেকে শুনেছি ইন্টারন্যাশনাল একটা এনজিও রেড ক্রস সোসাইটি 1942 সালে প্রথম রক্তদান শিবির অর্গানাইজ করেছিল, অনলি ফর সোলজার, সৈন্যদের বাঁচানোর জন্য। তারপর থেকে আমাদের পথ চলা এইভাবে আস্তে আস্তে আমরা এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে প্রায় একটা বেড়েছে 89টা সরকারি ব্লাড ব্যাংক, 52টা প্রাইভেট ব্লাড ব্যাংক আছে। এটা সারা ভারতবর্ষে একই গাইডলাইনে চলে, পৃথিবীতেও একই সিস্টেমে ব্লাড ট্রান্সফিউশন হয়। কিছু কিছু জায়গায় সেপারেশন আছে, কিছু কিছু সেপারেশন নেই। মিন্স 350 ml সিঙ্গেল ব্যাগে কালেকশন হয়, কিছু ডবল ট্রিপল ব্যাগও আছে। সেই জায়গায় যেমন বেসিক ধারণা দেবো, এটা কাজে লাগে। কারণ আমরা দেখতে পাই নদিয়া জেলায় যদি পার ডে 200 ইউনিট ব্লাডের প্রয়োজন হয়, পেশেন্ট যদি নিয়ে থাকে, কালেকশন হয় না, মাত্র 150 বা 160 ইউনিট। এই যে 40 ইউনিটটা শর্টেজ থাকে, এই শর্টেজটা কিভাবে পূর্তি হবে, এই জন্য সেমিনার